আদিত্যদা তুমি কি আদি তুই? ও মা গো মা, এ তো জামাই, খুব ভুল হয়ে গেছে গো, ক্ষমা করে দাও, আমরা বুঝতে পারিনি। বুঝেছি বুঝেছি, আবার পালাচ্ছিলে নাকি তুমি? তুমিও না এসব যে কেন করছো আমি কিছুই বুঝতে পারছি না। ছি 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 ছি, এসব করো না আদিত্যদা প্লিজ। তুমি কি বিয়ে করতে চাইছিলে না বলো? আদি এটা তুই একদম ঠিক কাজ করছিস না ভাই। ভাগ্যিস রাধুনিয়া তোকে চোর ভেবে ধরে ফেলেছিল, নাহলে তো বিপদ হয়ে যেত। সত্যি তো আদিত্যদা, গুরুমা এত টাকা খরচ করে এত লোকজনকে নেমন্তন্ন করেছে। এবার যদি রাতের বেলা পর এভাবে পালিয়ে যায় তাহলে প্রতিবেশীরা কি বলবে বলুন তো? চারিদিকে তো ঝিঝি পড়ে যাবে। আর চৌধুরী বাড়ির সম্মানটা আপনি এইভাবে নষ্ট করবেন না। শ্যামা, আদিত্য পেটটা খারাপ, তাই আমার মনে হয় পেটটা একটু গরম হয়েছে, মাথাও কাজ করছে না। ওকে নিয়ে গিয়ে একটু ঠান্ডা খাওয়াতে হবে। চলো নিজেই চল। হ্যাঁ চলো চলো আদিত্যদা চলো। আর শুনো না, আপনারা সবাই এবার গিয়ে ঘুমিয়ে পড়ুন। তোমরা চোর ভেবে ধরেছো, ভালো কাজ করেছো, কিন্তু উনি আসলে চোর নয়। না ধরেছো ভালো করেছো, হ্যাঁ, নাহলে যদি পালিয়ে যেত তখন কি হতো? যাও যাও যাও, তোমরা সবাই এবার ঘুমিয়ে পড়ো, কাল সকালে অনেক কাজ, রান্না বান্না করতে হবে তো। যাও যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। চলো আদিত্যদা, কি যে করো না তুমি, এইভাবে পালালে চলবে বলো? চলো চলো, কেন যে তুমি এমনি করছো সেটাই আমি বুঝতে পারছি না। চলো চলো চলো। আদিত্যদা এত রাতে যে তুমি কোথায় যাচ্ছিলে আমি কিছুই বুঝতে পারছি না। কি হলো? টেনশন হয়ে বোঝার চেষ্টা করো। কি হচ্ছে রে? আবার কি হচ্ছে? শ্যামা কি হচ্ছে? আদি আরে দেখো না আদিত্যদা যে কি করছে আমরা তো কিছুই বুঝতে পারছি না। এই দেখো সুটকেস নিয়ে উনি আবার কোথায় একটা বেরিয়ে চলে যাচ্ছিলেন। কিচ্ছু বুঝতে পারছি না রাধা, এগুলো আচ্ছা আদিত্যদা আমাকে একটা কথা বলুন তো, আপনি কি বিয়েটা সত্যি সত্যি করতে চাইছেন না? না মানে দেখুন, আমরা আপনার বিয়ে নিয়ে এত ভাবনা চিন্তা করছি, আর আপনি যদি বারবার করে এভাবে বাড়ি থেকে পালিয়ে যেতে চান তাহলে কি ভালো লাগে বলুন তো? একবার রাধা দিদির দিকে তাকিয়ে দেখেছি কত কষ্ট পাচ্ছে মেয়েটা। আদি সত্যি কথা বলো তো, তোমার কি হয়েছে? তুমি সত্যি করে বলো তো আমায়, তুমি কি চাও? তুমি কেন এরকম করছো? তুমি একটা কথা বলো, তুমি কি সত্যি আমায় বিয়ে করতে চাও না? তাহলে কেন এরকম করছো বলো? আবার কি হয়েছে? হ্যাঁ আস্তে দৌড়চ্ছে। আবার কি হয়েছে? জামাই দাদা দেখো না, জামাই দাদা, আদি আদি আজ রাত্রে আবার পালিয়ে যাচ্ছিল। শোন, বলো বলো কেন পালিয়ে যাচ্ছ বারবার তুমি? তোমার কাছে বারবার হাত জোর করে অনুরোধ করেছি, কেন পালিয়ে যাচ্ছ তুমি? কেন বিয়েটা করতে চাইছো না? আমার মেয়েটার কি হবে? বিয়েটা না হলে আমার মেয়েটা গলায় দড়ি দিয়ে মরবে। আদি তুমি তাই চাও? হ্যাঁ তাই নাকি?
আদি যদি সত্যি চলে যায় তোমার মেয়ে সত্যি সত্যি গলায় দড়ি দেবে নাকি? জামাই দাদা, এমা, ছি ছি ছি, এসব কি বলছো কি তুমি? দেখছো ওরা কষ্ট পাচ্ছে, কান্নাকাটি করছে, আর তুমি এই সময় একটা অলক্ষ করে কথা বলছো এরকম বাচ্চা মেয়েটাকে? দেখেছিস সব ঠিকঠাক আছে? দেখে দেখি, হ্যাঁ বাপরে বাপ। ও দিদি ভাই, আমার মেয়েটাকে কেমন লাগছে বলো? তোর মেয়েকে সুন্দর দেখতে না লাগলে আমার বাড়ির বউ করতাম নাকি? আরে রুকু, আমার বৌমাদের সঙ্গে পাল্লা দিতে হবে না? আর আমার রাধারানী তো বড্ড সুন্দর। সুজাতা, তোমরা তত্ত্ব আদান প্রদান কিভাবে করছো? ও মা, কেন গো? আমার মেয়ের তত্ত্ব আমি 2 হাতে করে আমার দিদি ভাইয়ের হাতে তুলে দেব, ব্যাস। তুই যা কিপটে মাগো। এই কি কথা বলছো, রাখো। নিজে নিজে জায়েরা গায়ে হলুদ দিচ্ছে, দধি মঙ্গল খাইয়ে দিচ্ছে, আমি এই প্রথমবার দেখছি। তোমাদের বাড়িতে তো এবার থেকে 2জন নায়িকা হয়ে গেলে সুজাতা। হ্যাঁ, এবার থেকে তো আমরা 2 যা মিলে একসঙ্গে গান গাইব, তাই না রাধা দিদি? আগে রুকু দাঁড়িয়ে আছিস কেন? বাপিয়া দাও না, একটু সরা মা, সামনে দেখো কাপড় এটা একটু সরা তোমার। রাখতে বাজাও, দিদি একটু সর। দেখো দেখি দেখি দেখি। নাও নাও, শাক বাজাও, গুলো নাও। ক্ষমা করে দিও গুরুমা, আমি কিন্তু রাধা দিদির জীবনটা নষ্ট করে দিতে চাইনি। ওর একটা ভালো বর হোক, একটা ভালো ঘর হোক, আমিও চেয়েছিলাম। কিন্তু তোমরা যে অন্যায়টা করেছো, তাতে আজকের এই শাস্তিটা দেওয়া ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা খোলা ছিল না। শ্যামা, পুরুষ মশাই বললো যে সন্ধে সন্ধে লাগে, এখন কি করছিস? এত দেরি করছিস? ঠিক আছে বৃন্দাবন, তুমি নড়বড় করো না, যাও। এই 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 লগ্ন শুরু হয়ে যাবে, কি অনর্থ হয়ে যাবে এখন। কি করি? তোমার কি পড়েছো? পাঞ্জাবি পরতে পারতে তো। যাও যাও যাও, দেরি করো না। শ্যামা মা, এই তো চলে এসেছি, আমাদের হয়ে গেছে। কিন্তু আদিত্যদা কোথায় বলো তো? আদিত্যদাকেও তো মণ্ডপে নিয়ে যেতে হবে। আচ্ছা, পুরোহিত মশাই বরকে ছাদনাতলায় নিয়ে যেতে বলছেন। দেখেছিস? আচ্ছা বলো তো, পুরোহিত মশাই দেখবার জন্য আচ্ছা সব ঠিক দেরি আছে, হয়ে যাবে। সব হয়ে যাবে। আপনি যান মণ্ডপে, আমরা এক্ষুনি আসছি। আচ্ছা যান। দাঁড়াও, নিখিল, নিখিল, অশোক, কি করছিস বলতো? সাজছিস নাকি? আর তোদের বাবা কোথায়? এখনো সাজছে? কোথায় আছো গো? আছি আছি, এই তো আমি এখনো আছি। বলছি শোনো না, হ্যাঁ? তোমাকে বেশ সুন্দর দেখাচ্ছে কিন্তু। তাই শোনো শোনো, এই সংসারের সমস্ত কাজে আমি তোমার সঙ্গে আছি। তারপরে আমার এই যে লক্ষ্মীমন্ত বৌমারা, আমার 3 ছেলে, সবার সঙ্গে আছি। কেন 3 ছেলে বলছো কেন? 4 ছেলে বলো। আদিও তো আমাদেরই ছেলে। আজ তো আদির বিয়ে। দেখো না, ঠাকুরপোও নেই, আমার যাও নেই। তুমি আর আমি দাঁড়িয়ে থেকেই তোর বিয়ে দেবো, আশীর্বাদ করব। তবেই না ওনাদের আত্মা শান্তি পাবেন, তাই না? বলো। চলো চলো আদিত্যদা, চলো, দেরি হয়ে যাচ্ছে তো। কি যে করো না। ওই তো আমার রাজপুত্ররা সব নেমে এসছে। দেখি এতক্ষণ ধরে কি সাজলি, দেখি। ও মা, আমার আদিকে কি সুন্দর লাগছে। হ্যাঁ, একেবারে রাজপুত্রের মতো লাগছে যে। হ্যাঁ? নিখিল, নিয়ে যা নিয়ে যা, অনেকক্ষণ ঠাকুরমশাই ডেকে পাঠিয়েছে। যা, বিয়ের পিড়ি থেকে বস।
বেঁচে থাক বাবা। যা এবার। চলো চলো, হাড়ি কাঠে গহ দেবে, চলো। মানে নিখিলটার তো এখনো পাত্তা নেই, এখনো তো এলো না। তোমার কোনো চিন্তা হচ্ছে না নাকি? আমিও সে কথাই ভাবছি সুজাতা, নিখিলের আশাটা খুব দরকার, না হলে অনেক কিছু আটকে যাবে। মানে কি আটকে যাবে? কি আবল তাবল বকছো বলো তো? তোমার কি হয়েছে আমি জানি না, তুমি সব কি ভুলভাল কথা বলছো। আমার নিখিল কোথায়?
আর কতবার বিয়ে করবে আদিত্য চৌধুরী? একবার বিয়ে করে শখ মেটেনি? মারা যায়নি মানে? সে কি এখনো বেঁচে আছে নাকি? মেয়েটি বেঁচে আছে এবং তাকে এতদিন তার বাবা মাই লুকিয়ে রেখেছিলেন। সব কি বলছো তুমি? হ্যাঁ মা, এই আদিত্য চৌধুরী মেয়েটাকে মেরে ফেলারই চেষ্টা করেছিল। অ্যাক্সিডেন্ট হিসেবে চালিয়ে দিয়ে আদিত্য আমাকেও ভুল বুঝিয়েছিল মা। ও মেয়েটিকে বিয়ে করার পর ওদের গন্ডগোল হয় এবং সেই রাতেই আদিত্য ওকে ছাদ থেকে ফেলে দিয়ে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু মেয়েটার ভাগ্য ভালো ছিল, সে প্রাণে বেঁচে যায়। তবে ওর পরিবারের যে অত সামর্থ্য ছিল না একটা কেস লড়বে দিনের পর দিন অত টাকা খরচ করে। আর তাছাড়া সেই সময় ওদের সামনে মেন চ্যালেঞ্জই হয়ে উঠেছিল ওদের মেয়েকেই এই শয়তানটার হাত থেকে বাঁচানো, লুকিয়ে রাখার। আর সেই প্রমাণগুলো মেজ বৌদি একের পর এক কালেক্ট করছিল, সবকিছু কালেক্ট করেই নিয়েছিল কি আদিত্য চৌধুরী খপ্পরে পড়ে যায়। আদিত্য দা মেজ বৌদিকে একটা ঘরে কিডন্যাপ করে রেখেছিল। আর আদিত্য চৌধুরীর পোষা গুন্ডারা মেজ বৌদিকে গার্ড দিচ্ছিল মা। হ্যাঁ মা, আদিত্যদার হাতে বন্দি হওয়ার আগে মেজ দিদি অনেকবার আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল। তোমার মনে আছে মা ওই চিঠিটার কথা, যার একটা টুকরো আমাদের হাতে এসেছিল? কাল ওই ঘরে কত খোঁজাখুঁজি করলাম, কোনো চিঠি পেলাম না তো। পুরো চিঠিটা পাইনি আদিত্যদা, শুধু একটা অংশই পেয়েছি। এই যে। হ্যাঁ হ্যাঁ, সেই চিঠি তো আদি লেখা ছিল। হ্যাঁ তাই তো। হ্যাঁ মা, মেজ দিদি আরো অনেকবার আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু আদিত্যদা ভেবেছিল যে আমরা কোনোদিনও মেজ দিদির খোঁজই পাবো না। কিন্তু উনি তো আর জানতেন না ওনার ফোনে আমরা কল রেকর্ডার চিপ লাগিয়ে রেখেছিলাম। আর যেটার মাধ্যমে আমরা বুঝতে পারতাম যে উনি কখন কার সঙ্গে ঠিক কি কি কথা বলছে। আর সেই ওই চিপটাকেই ট্র্যাক করে আমরা মেজ দিদির খোঁজ পেয়েছি মা। আর মা, এই কথাটা শুধু আমি আর মেজ দাদা না, এটা বাবাও জানতেন। হ্যাঁ, আদিত্যর ফোনে চিপটা লাগানো ছিল আমাদের লক্ষ্যে পৌঁছানোর আরেকটা বড় পদক্ষেপ। আর ঠিক তারপরেই আমি আর মেজ দাদা কাউকে না জানিয়ে রাতের অন্ধকারে মেজদিদিকে খুঁজতে বেরিয়ে গেছিলাম। কিন্তু মা,
ওখানে আমি আর মেজদিদা পৌঁছানোর আগে কেউ বা কারা মেজদিদিকে ওখান থেকে উদ্ধার করে নিয়েছিল। আর সেই উদ্ধারকারী আর কেউ না, আমি আদিত্যদা, নিখিল চৌধুরী। আমি মেজ বৌদিকে ওখান থেকে রেস্কিউ করে নিয়ে গেছিলাম। প্রথম দিকে তো শ্যামা আর মেজদা ভাইও জানতো না, কিন্তু পরে ওদেরকে আমি নিজের পুরো প্ল্যানটা বলেছিলাম। তুই কি করে জানলি যে মেজ বৌমা কোথায় আছে? মা, সবাই তো ভাবছিল যে আমি কিছু বুঝতে পারছি না, আর শ্যামা আর মেজদা ভাই আমার সামনে সবকিছু ডিসকাস করছিল, তাই ওদের সব কথা আমি শুনেছি, কিন্তু ওরা আমায় নোটিস করেনি। এমন ভাবে কাজটা আমাদেরকে করতে হবে যাতে কেউ টেরই না পায়, আর ওই আদিত্য চৌধুরীও যাতে বুঝতে না পারে ওর বিরুদ্ধে আমরা পরিকল্পনা করছি। আমি যে রাধা দিদির হয়ে গান গাই সে কথা যেন কেউ কোনোদিনও জানতে না পারে, সেই জন্যই ওরা সেদিনকে আমাকে কিডন্যাপ করেছিল। আমি সেদিন কাউকে কিছু বলিনি, কারণ ভেবেছিলাম যে গুরুমা আর রাধা দিদিকে সুযোগ দিলে হয়তো ওরা শুধরে যাবে, ওদের নিজেদের ভুলটা ওরা বুঝতে পারবে। কিন্তু না, যাদের মনের ভিতরেই পাপ আছে তাদের কোনোদিনও ক্ষমা করাই উচিত না। ভুলটা আমাদের বাবা, প্রত্যেকবার ওরা ভুল করেছে, আর সেই ভুলটাকে মেনে নিয়ে আমরা বারবার ওদেরকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আর না। এখনো শেষ হয়নি মা, একটা বিগ শক ওয়েট করছে। ওই যে মেন্টালি আনস্টেবল মানুষটার কথা আমি তোমাকে বলছিলাম, সে কে জানো? সে আর কেউ না, সে হলো রুক্মিণী মাসির হাজবেন্ড, রাধার বাবা। সে হলো মাসিমণির ইতিহাসের একটা ব্ল্যাক স্পট মা। মেসমশাই একজন ভালো মানুষ, কীর্তন গায়ক, যাকে মাসিমণি দিনের পর দিন মেন্টালি আর ফিজিক্যালি টর্চার করেছে। আর যখন নিজের স্বার্থ সিদ্ধি হয়ে গেছে তখন ওনাকে বাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। যাতে যাতে মাসিমণি নিজের মেয়ের সাথে লাইফ এনজয় করতে পারে। কেউ যাতে ওদের পথের কাঁটা না হয়ে উঠতে পারে। আর আমাদের গুড লাক দেখো, আর তার হাতেই পড়েছে আদিত্য চৌধুরীর প্রাণ ভোমরা, ওই পেন ড্রাইভ। মেসমশাই আসুন। বাবা, তুমি? তুমি
ছিলে তুমি? হ্যাঁ, কোথায় ছিলে? কত খুঁজেছি তোমায়। নিখিল বাবা, কোথায় পেলি? কোথায় পেলি তুই? কোথা থেকে খুঁজে নিয়ে এলি রে? আমি কত খুঁজেছি জানিস? শোনো না, শোনো, সবার সামনে এমন করো না, এমন রাগ দেখিও না সবার সামনে। আমরা সত্যি তোমায় অনেক খুঁজেছি। ভুল বলছে। আমি অনেক খুঁজেছি রাধা, বল না, বল বাবাকে বল না। হ্যাঁ বাবা, তোমাকে আমরা অনেক খুঁজেছি, বিশ্বাস করো, অনেক খুঁজেছি। আমাকে বাবা বলে ডাকবি না, একদম চুপ কর, আমাকে বাবা বলে ডাকবি না। যা 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 এখান থেকে। যখন দিনের পর দিন জানতে চেয়েছি কোথায়, তুই তো বলিসনি একবারও। সে যে গুছে দিব্যি ঘুরে বেড়াচ্ছিলি মা মেয়ে। সরে যা, আমাকে কথা বলতে দে, দেখি তোর মুখটা দেখি ভালো করে। হ্যাঁ, এই তো সেই মুখ, এই তো সে, এই তো আমাদের জামাই। মিশর আর কোথাও যাবার নেই মা। আর যেই মানুষ দুজন দিনের পর দিন অত্যাচার করে গেছে, তাদের সাথে আমি মিশোকে ছাড়বো না। তাই প্লিজ আমি রিকোয়েস্ট করছি, মিশো যেন এই বাড়িতেই থাকুক। আর রুক্মিণী মাসি, রাধারানী, তোমরা যেতে পারো। আমি আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। আমি জানি এই বিবাহ অনুষ্ঠানে আপনারা সবাই নিমন্ত্রিত ছিলেন, কিন্তু আপনারা তো নিজের চোখেই দেখলেন যা হলো। তবে হ্যাঁ, আপনারা কিন্তু কেউ না খেয়ে যাবেন না। খাবার রেডি আছে, আপনারা সবাই খেয়ে যাবেন। দাঁড়াও মেজো বৌমা। নিখিল যেটা বলল আমারও তাই মত। মেজো বৌমা অনেক ঝড়ঝাপটা সয়ে আবার আমাদের কাছে ফিরে এসেছে। সত্যি তো, এই পরিবারটাকে ছেড়েও থাকতে পারিনি বলেই তো আবার ফিরে এসেছে বাড়ির টানে। তুমি ওকে মেনে নাও সুজাতা। আমি জানি মেজ বৌমা আর এমন কোনো অন্যায় করবে না যাতে ওকে আমাদের থেকে দূরে সরিয়ে দিতে হয়। হ্যাঁ মা, মেজ দিদি আর আগের মতো নেই, উনি নিজেকে শুধরে নিয়েছে। মা, তুমি শেষবারের মতো মেজ দিদিকে বাড়ি ফেরার অনুমতি দাও না মা। তুমি দেখবে মেজ দিদি ফিরে এলে আমরা তিন বউ মিলে আবার এই পরিবারটাকে আনন্দে ভরিয়ে তুলব। তোমাকে একবারও নালিশের সুযোগ দেব না। দিদি, মেজ দিদি, বলো না মাকে, তাই না আমরা পারবো না বলো? হ্যাঁ মা, আমরা পারবো।
দাঁড়াও মেজো বৌদি। কি হলো মা, কিছু বলো। আমি জানি মেজো বৌদিকে ক্ষমা করা অতটা সহজ নয়, কিন্তু এত কিছু পরেও মেজো বৌদি মন থেকে এই পরিবারে ফিরে আসতে চায় বলেই তো নিজের জীবনকে বিপন্ন করেছে। এই ব্যাপারটাও তো এড়িয়ে যাওয়া যায় না মা। প্লিজ মা, মেজো বৌদিকে তুমি একটা ফাইনাল চান্স দাও প্লিজ। এখনো আমার অনুমতির দাম আছে। ভালো, কিন্তু আমি বলবার কে বলতো? যার সঙ্গে ঘর করবে তাকে জিজ্ঞেস কর, অশোককে জিজ্ঞেস কর। সেটা ভালো না? মা, মেজদা ভাই অভিমান করেছে, কিন্তু আমি এটাও জানি মেজদা ভাই এখনো মেজো বৌদিকে খুব ভালোবাসে। মেজো বৌদির পর তো মেজদা ভাইয়ের জীবনে আর কেউ আসেনি। মেজদা ভাই কাউকে প্রায়োরিটি দেয়নি। আর আমরা সবাই নোটিস করেছি মেজদা ভাই কেমন একটা গুম হয়ে গেছে। আনন্দের মুহূর্তে নিজেকে ইনভলভ করতে পারে না, শুধুমাত্র একটা কারণ না, মেজো বৌদি নেই। আর সেটা আমি বুঝতে পারি না। শ্যামা, যে লড়াই লড়ে আমরা এই পরিবারের সুখ শান্তি ফিরে পেয়েছি সেটা হারালে চলবে না। যে কোনো মূল্যে আমাদের সেটা রক্ষা করতে হবে। করব, তুমি তো আমার সঙ্গে আছো। নিজের প্রাণ দিয়ে হলেও আমি এই বাড়ির শান্তি রক্ষা করব ছোট কর্তা। এই বাড়িতে এমন কোনো কিছুকে স্থান দেব না যা আমাদের সংসারকে আঘাত করে। কিন্তু এইটুকুতে তো আমার মন ভরবে না। মানে? মানে মানেটাও বুঝতে পারছো না? আচ্ছা আচ্ছা, দাঁড়াও একবার দেখে নি। কি দেখছো বলো তো তুমি? আরে বাবা, কি হলো? কিছু কি খুঁজছো? বলো না ভাই, কিছু খুঁজছো? হ্যাঁ। আরে ছাড়ো, কেউ চলে আসবে, দেখে কেউ আসবে না, সবাই ঘুমিয়ে পড়েছে আর তুমি শুধু আমার। ছাড়ো, আজ তোমার কোনো কথা আমি শুনবো না। আরে দরজাটা খোলা, কেউ চলে আসবে। ছাড়ো, কি করছো? শুনবো না। ছাড়ো ছাড়ো, কি করছোটা কি? ছাড়ো। দরজা শ্যামা, শ্যামা, কোথায়?
কাজলির গলা না? মা, হ্যাঁ, এত রাত্রে আবার কি হলো? দরজা খোলো। দাঁড়া দাঁড়া, ভাল লাগছে না। বাপরে বাপ, আয় ভেতরে। কি হলো কি হলো কি হলো? ও মা, এত রাত্রে দরজা কেন ধাক্কাচ্ছিস বলতো? হ্যাঁ, কি হয়েছে বল? কিছু হয়নি তেমন। দরজা ধাক্কাচ্ছিস কেন? একটু ঘুমিয়েছিলাম। আচ্ছা, অলোকের কিছু হয়নি তো? বাড়ির সবাই শরীর টরীর ঠিক আছে তো? সব ঠিক আছে, তেমন কিছু হয়নি। ওই বসার ঘরে ফোনটা বারবার বাজছিল, ওই ফোন বাজার শব্দে আমার ঘুমটা। যাই হোক, ওই আমি ফোনটা গিয়ে ধরলাম, তোমাকে চাইছে গো। আমার সঙ্গে এত রাত্রে কথা বলতে চায়? কে রে? মানে কিছু নাম টাম বলেছে? হ্যাঁ বলেছে তো, বললো তোমার নাকি গুরু বোন হয়। কে বলো তো সুজাতা, কে তোমার এই গুরু বোন? এখন আমিও তো তাই বুঝে উঠতে পারছি না কে গুরু। গুরুমা মানে গুরুমায়ের মেয়ে রঙ্গিনী। আমার মনে হচ্ছে রঙ্গিনী ফোন করেছে। হ্যাঁ রঙ্গিনী। আচ্ছা, লাইন কেটে দিয়েছিস না? লাইনে আছে এখনো? ও মা, লাইন তো দাঁড় আছে। শিগগির চল, শিগগির চল, 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 শিগগির চল। রঙ্গিনী, রঙ্গিনী মানে সেই তাড়াতাড়ি চলো মা। যাচ্ছি তো, বাবা ঘুম থেকে তুলে পড়ে মরবো নাকি? কোথায় রেখেছিস ফোন বল? ওই তো। হ্যাঁ হ্যালো রঙ্গিনী, বল। আমার সোনা বোন কি করছে? কেমন আছে আমার সোনা বোন? সারাদিন শুধু পুজো পুজো আর ঠাকুরের কাছে মানত করা। বোনের কথা তার মনেই পড়ে না, তাই তো? কি বলছিস কি? তোকে মনে থাকবে না? তুই আমার গুরু বোন, কত আপন কত কাছের। অবশ্য কে যে আপন কে যে কাছের সব সব গুলিয়ে গেছে রে। কিছু মনে করতে পারছি না, কিছু বুঝতে পারছি না। সংসারে যা অশান্তি গেল কদিন, অশান্তিতে একবারে জর্জরিত হয়ে আছে। আর সংসারে শান্তি না থাকলে জীবনে কি শান্তি থাকে বোন বল? জানি রে, জানি, আমি সব জানি। আসলে খবরের কাগজে আমি দেখেছি, খবরটা পড়েছি, তবে থেকে মনটা আর একেবারে শান্ত হচ্ছে না রে। মনটা অশান্ত হয়েই আছে। তুই বল কেন ফোন করেছিস? আসলে আমি তো জানতাম যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, তুই জানতিস? যাই হোক, শোন বোন, তোকে আমি একটা ইমার্জেন্সি কারণে ফোন করেছি। হ্যাঁ, কি বল? কি কি এত জরুরি কি দরকার বল? বল। বলবো রে, তোকে আমি সব বলবো। আমি তো তোকে সব বলতেই চাই। তুই একবার মনে করে দেখ তো বোন, যে তোদের পরিবারে এই অশান্তি কবে থেকে শুরু হলো? যবে থেকে তোর ছোট ছেলের বউ এই পরিবারে এসে ঢুকলো, তাই তো? বিজলি, কি ব্যাপার বলতো? এত রাতে মা কার সাথে কথা বলছে আর এত টেন্স লাগছে কেন? দাদা বাবু, ওই মায়ের কোনে গুরু বোন, সে ফোন করেছে। জানি রে, আমি সব জানি। আমি সব গ্রহ নক্ষত্র বিচার করে দেখেছি। আসলে আসলে তোদের সংসারে দোষ লেগেছে ওই কালো মেয়ের জন্য। সুজাতা, তুই তো জানতিস যে তোর পরিবারে কালো নিষিদ্ধ। তা সত্ত্বেও যখন তুই ওই মেয়েকে বরণ করে ঘরে তুলেছিস, তখন অশান্তি বাড়বে বই তো কমবে না। অশান্তি বাড়বে। দোষ কাটাতে হবে রে বোন, দোষ কাটাতে হবে। ধর তো। এ কি শ্যামা, এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমি ফোনে কথা বলছি, অমনি সবাই হুড়মুড় করে নেবে এলি?
কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ প্রেমে রস মাধুরী ঝরছে অবিরাম। দেখেছিস তাতান, ছোট কাম্মা আবার কি সুন্দর গান গাইছে। মাঝখানে কয়েকদিন বলেছিলাম গান গাইতে, গাইছিলই না। পাপিয়া, শ্যামার গান শুনেই বোঝা যাচ্ছে চৌধুরী পরিবারে আবার খুশি ফিরে এসেছে। এই তো তুমি আবার গানের মধ্যে ফিরে আসলে শ্যামা। এটাই তো চেয়েছিলাম আমি। শয়তান লোকেরা যতই তোমাকে গান থেকে দূরে রাখার চেষ্টা করুক, আমি কিছুতেই সেটা হতে দেব না। গানই তোমার স্বপ্ন, তোমার জীবন। এবারে ইন্টারন্যাশনাল কম্পিটিশনের জন্য আস্তে আস্তে তোমাকে তৈরি হতে হবে। কি গান শুনলাম, প্রাণটা যেন জুড়িয়ে গেল। শ্যামা, হ্যাঁ এটা আমার শ্যামা মায়ের গলা। শ্যামা যখন ছোট্ট ছিল একদম একদম এইটুকুনি, তখন আমাদের বাড়িতে আসতো। তখন ওর কত গান শুনেছি। রাধারানী আর শ্যামা একসঙ্গে গান গাইতো। রাধারানী তো গান গাইতেই জানতো না। তখন আমি ওকে বলতাম, তোর দ্বারা গান হবে না রাধা, তুই ছেড়ে দে এসব। কিন্তু কিন্তু আমি শ্যামা মায়ের গান মুগ্ধ হয়ে শুনতাম। এইটুকুনি বয়সে এত সুন্দর আওয়াজ, মনে হতো সাক্ষাৎ মা সরস্বতী আমার সামনে বসে গান গাইছেন। কতদিন পর শ্যামার গলায় গান শুনছি। জানো তো অশোক, আমি ভেবেছিলাম এই সুযোগ বোধহয় এ জন্মে আমি আর পাবো না। সত্যি বাবা কিন্তু ঠিকই বলে, শ্যামার গলায় ম্যাজিক আছে। কৃষ্ণ আমার কৃষ্ণ আখির তারা, কৃষ্ণ আমার কৃষ্ণ আখির তারা, ঝরাই শুধু কৃষ্ণ প্রেমের ধারা, ঝরাই শুধু কৃষ্ণ প্রেমের ধারা, ব্যাকুল হিয়া
আম্মা, তুমি তো দেখছি একেবারে সুজাতা চৌধুরীকে বশ করে ফেলেছো। বশ না করলে আমি আমার কাজটা শুরু করব কি করে? সুজাতার মনটাকে ওর পরিবার, ওর সংসার, ওর সন্তান সব কিছুর থেকে দূরে নিয়ে যেতে হবে, দূরে। মন যত শান্ত হবে তাকে বশ করা তত সহজ। আর আমি এখন ঠিক সেটাই করতে চলেছি। সুজাতার মনটাকে আমি একটা অন্য জগতে, অন্য ভাবের জগতে নিয়ে চলে যাব। তারপর সুজাতা সম্পূর্ণ আমাকে বিশ্বাস করবে, আমার বশে চলে আসবে। তখন আমি ওকে যা করতে বলবো ও তাই করবে। তারপর শুরু হবে আমার আসল খেলা। কিন্তু আম্মা, খেলাটা আমাদের খুব তাড়াতাড়ি শুরু করতে হবে। আমি খবর পেয়েছি যে শ্যামা নাকি ইন্টারন্যাশনাল মিউজিক কম্পিটিশনে পার্টিসিপেট করতে চলেছে, আর এই সপ্তাহের ইনিশিয়েটিভ নিয়েছে ওর বর নিখিল চৌধুরী। যারা ফর্ম তুলছে তাদের মধ্যে নিখিল চৌধুরীও রয়েছে। আমার তুমি বুঝতে পারছো না, এটা অনেক বড় লেভেলের একটা কম্পিটিশন। আর শ্যামার গানের গলাটাও খুব ভালো। ও যদি কোনো রকম ভাবে চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে তো ওর কেরিয়ার সেট হয়ে যাবে। হ্যাঁ, আর এই কম্পিটিশনের প্রমোশন যেভাবে হচ্ছে, ও বিদেশ থেকে অনেক শোয়ের অফার পাবে। তুমি ভাবতে পারছো রাতারাতি কিরকম বিখ্যাত হয়ে যাবে? কিন্তু আমি বেঁচে থাকতে সেটা হবে না, কিছুতেই হতে পারে না। আমি আমার জীবন বাজি লাগিয়ে দেবো। আমার লাইফ যদি রিস্কও হয়ে যায় তাও নো প্রবলেম। কিন্তু শ্যামাকে আমি কোনো রকম ভাবে এই কম্পিটিশনে জিততে দেব না। বদলা আমি নেবই। আর এবার এমন বদলা নেব যে ওই স্টেজের সামনে দিয়ে শ্যামাকে মাথা নিচু করে চলে আসতে হবে। শান্ত হ। মাথা গরম করলে কোনো কাজ সম্পন্ন হয় না। সুজাতা চৌধুরী যখন বাড়ি ফিরবে আমি ওর সাথে নিজে যাব। আমি ওর সাথে ওর বাড়িতে বসে পুরো জীবনটা, ওর জীবনবোধ, পরিবারবোধ, সংসারবোধ সব আমার হাতের মুঠোয় নিয়ে চলে আসবো। ওর কানে এমন বিষ ঢালবো, তখন যদি আমি ওকে ডাইনে যেতে বলি ও ডাইনে যাবে, বাঁয়ে যেতে বলি ও বাঁয়ে যাবে। আমি যদি ওকে মারতে বলি ও মারবে, আর আমি যদি বলি শ্যামা চৌধুরীকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দে, ও তাই করবে। শ্যামার গায়ের রং কালো, আর সেটাই আমাদের সবচেয়ে বড় অস্ত্র। ওর কানে আমি এমন বিষ ঢালবো যে ও কোনো কালো রঙই আর সহ্য করতে পারবে না। ওর সবচেয়ে আদরের প্রিয় বউ শ্যামা, সেই হবে ওর চক্ষুশূল। কিন্তু কবে আম্মা? এই দিনটা কবে আসবে? ধৈর্য ধর, আসবে, খুব শিগগিরই আসবে। শ্যামা এখন খুব উঠছে, নাচছে, গাইছে, ভাবছে ওর পরিবারটাকেও খুব বড় করে ফেলেছে, খুব আপন করে ফেলেছে। থাকবে না, তার থাকবে না। ওর জীবনে আর কিচ্ছু থাকবে না। আমি ওর জীবনটাকে পুরো শূন্য করে দেবো, শূন্য। তোকে আমি আমার ছেলে বলে মানি, তোর জন্য আমি এটুকু করব না? তুমি শুধু এটুকু আমার জন্য করে দাও। আমি তোমার ঋণ সারা জীবনেও শোধ দিতে পারবো না। তুমি যা বলবে আমি সব শুনবো। শুধু ওই শ্যামাকে যতক্ষণ না আমি দশটা দিন সময় দে আমাকে।
10-12 দিনের মধ্যেই আমি সুজাতাকে এমন মানুষ বানিয়ে দেবো যে ও শুধু সারাদিন ফসফস করবে আর লোককে ছবল মারবে। আর কালো দেখলে ও দূর করে দাঁড়াবে। আচ্ছা আমাকে একটা কথা বলো না, এই যে সুজাতা চৌধুরী আর তুমি দুজনেই তো একসাথে দীক্ষা নিয়েছিলে, তোমার কি তখন থেকেই ওনাকে অপছন্দ? হ্যাঁ মানছি আমি তোমাকে বদলার কথা বলেছি, কিন্তু তুমি যেভাবে একটার পর একটা স্টেপ নিচ্ছ তাতে যে শুধু আমার জন্য এগুলো করছো সেটা ঠিক মনে হচ্ছে না। মনে হচ্ছে তোমার ওনার উপর আগে থেকেই কোনো রকম ব্যক্তিগত রাগ আছে। কিছু বললে না? না না, সুজাতার উপরে আমার কেন কোনো রাগ থাকবে? আমরা দুজন হলাম একেবারে প্রাণের বন্ধু। বুঝলি, তোর বোনের বিয়ের নেমন্তন্ন তো আমার ভাগ্যে খাওয়া জুটলো না, তো ফিরে এসে কিন্তু আমাকে বেশ বড় করে একটু রেঁধে সেঁধে খাওয়াবি, বুঝলি? আরে তুমি চিন্তা করো না বুড়ো, শোনো আমি তো আগে থেকে ঠিক করে রেখেছি, ফিরে এসে তোমায় ভালো মন্দ রেঁধে খাইয়ে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বাবা ঠিক আছে, তোমার তো ব্যবস্থা হয়ে গেল। শোনো না, বলছি বাবার জন্য একটু চা বসা, আমি দেখি ওই দুটো আবার কি করছে। যাও যাও বাবা, কি আবার করবে। নিখিল, বলছি তোর মাকে একটা ফোন কর না, মানে সেই যে চলে গেছে আর তো ফোনে কথা হয়নি, তো রঙ্গিনীকে একটা ফোন কর। বাবা আমি রঙ্গিনী মাসিকে সকালে ফোন করেছিলাম, বললো মা নাকি ধ্যানে বসে আছে, এখন দেওয়া যাবে না। বাবা আমি বরং এক কাজ করি, মাকে এখন একবার ফোন করে দেখি। আমরা যে পিছলিদের গ্রামে যাব সেটা তো মাকে একবার জানানো উচিত। হ্যাঁ ফোন করো ফোন করো। আমার কার ফোন? বসন্ত চৌধুরী বাড়ি থেকে ফোন এসছে। জানতাম। দে। হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি শ্যামা বলছিলাম। শ্যামা সুজাতার ছোট বৌমা, তাই তো? তা শাশুড়ি মার খবরাখবর নেবে বলে বুঝি ফোন করেছো? হ্যাঁ আসলে বাড়ির সবাই মায়ের জন্য খুব চিন্তা করছিল, আর আমাদের বাড়িতে বিজলি আছে না, ওর বোনের বিয়ে, তাই আমরা বাড়ির সবাই একসঙ্গে গ্রামে যাচ্ছি। মা তো ওখানে আছেন, তাই মা তো এখন যেতে পারবেন না। তাই বলছিলাম আমাদের বাড়ি থেকে বেরোনোর আগে যদি একবার মায়ের সঙ্গে কথা বলা যেত তাহলে খুব ভালো হতো, না হলে সবারই মায়ের জন্য মন কেমন করবে। তুমি এক কাজ করো মা, ফোনটা তোমার বাবাকে দাও, আমি একটু কথা বলবো। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি দিচ্ছি। বাবা রঙ্গিনী মাসি আপনার সঙ্গে কথা বলবেন। হ্যাঁ বলো রঙ্গিনী, সুজাতা ঠিক আছে তো? দেখো ওর মাথায় কি সব আজে বাজে চিন্তা ঢুকেছে, তুমি ওর মন থেকে সমস্ত অন্ধকার দূর করে দিও তো। তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। আমি থাকতে সুজাতার কিচ্ছু হবে না। তুমি দেখবে যে সুজাতার মাথা থেকে সমস্ত চিন্তা ভাবনা সব আমি দূর করে দেব, তোমার বউকে একেবারে নতুন করে দেব। তুমি যখন ওই বিয়ে বাড়ি কাটিয়ে সংসারে ফিরবে তখন তোমার বউকে তুমি একদম নতুন ভাবে পাবে, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ আমি জানি রঙ্গিনী, তুমি সুজাতাকে খুব ভালো বোঝো। তোমরা তো একসঙ্গেই দাদামশাইয়ের কাছে দীক্ষা নিয়েছিলে, তোমরা একসঙ্গে অনেকদিন থেকেওছো। বলছি যে এখন একবার সুজাতার সঙ্গে কথা বলা যাবে না? না আসলে সুজাতা তো ধ্যানে বসেছে, আর ওর কাল থেকে একটা মৌনব্রত চলছে,
তুমি কোনো চিন্তা করো না, হ্যাঁ? আমি থাকতে ওর মাথায় কোনো পাপ চিন্তা থাকবে না। ওর মাথা থেকে এই পাপ চিন্তাগুলো দূরে সরে যাবে, ওর ভয় টয়গুলো একটু কেটে যাবে, তখন দেখবে ও অনেক শান্ত হয়ে গেছে। তখন আমি নিজে ফোন করে তোমার সাথে কথা বলিয়ে দেবো, কেমন? ও ঠিক আছে, তাহলে বলে দিও যে আমি ফোন করেছিলাম, বলো আমরা ভালো আছি। আর ওকে একটু বলতে হবে যে 2 দিন আমরা একটু বিজলিদের গ্রামের বাড়ি যাব ওর বোনের বিয়েতে। আচ্ছা আমি তাহলে রাখছি এখন। ওকে ওকে। শ্যামা, আমার একটা অন্য চিন্তা হচ্ছে। অন্য চিন্তা মানে? হ্যাঁ বিজলি, বলছিলাম সবাই রেডি? হ্যাঁ গো, সবাই তৈরি হয়ে গেছে, এবার শুধু আমাদের বেরোনোর অপেক্ষা। ওই দেখো না, মালপত্র গাড়িতে তুলে গিয়ে দিচ্ছে। ঠিক আছে ঠিক আছে, যা তুই সবাইকে গিয়ে ডাক আর বাকি কাজগুলো কমপ্লিট করে নে। ঠিক আছে ঠিক আছে, যাও। কি হলো ছোট কর্তা, তুমি এত কি নিয়ে চিন্তা করছো বলো তো? শ্যামা, আসলে আমি ভাবছিলাম বৃন্দাবনদার আন্ডারে মেসোমশাইকে রেখে যাওয়া কি ঠিক হবে? আমাদের সাথে নিয়ে যাওয়া উচিত নাকি অন্য কোনো ব্যবস্থা করা উচিত? কিন্তু এত শর্ট টাইমে কি ব্যবস্থা করব সেটাই বুঝতে পারছি না। দেখো, ডাক্তারবাবু তো বললেন যে এখনই মেসোমশাইকে হাসপাতালে দেওয়ার কোনো দরকার নেই। এখানে আমাদের কি করণীয় বলো তো? হ্যাঁ, উনি একজন ভালো মানুষ, মানে ওনাকে কেয়ার দেওয়া এখন ভীষণ ইম্পর্টেন্ট। ভালো মানুষ বলে ভালো মানুষ? তোমাকে বলেছিলাম না, মেসোমশাইও কিন্তু খুব ভালো গান করে। জানো, ছোটবেলায় উনি রাধা দিদিকে গান শেখানোর চেষ্টা করতেন, কিন্তু রাধা দিদি কিছুতেই গান শিখতে চাইতো না। আর আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেসোমশাইয়ের গান শুনতাম আর গানটা তুলে রাখার চেষ্টা করতাম। আর জানো, উনি যখন আমাকে ডাকতেন তখন আমি ভয়েই পালিয়ে যেতাম। আমার মনে হতো এত ভালো গান করেন, এত জ্ঞানী মানুষ, ওনার সামনে গিয়ে হয়তো আমি কথাই বলতে পারবো না, আর গান তো অনেক দূরের কথা। সত্যি ওনাকে দেখার পর না আমার খুব কষ্ট হচ্ছে, জানো তো। এত ভালো মানুষ আর ওনার সঙ্গে ওনাকে যেভাবেই হোক সুস্থ করে তুলতেই হবে আমাদের। মাসিমণি একজন খারাপ মানুষ সেটা আমি আগেই জানতাম শ্যামা, কিন্তু কেউ নিজের হাজবেন্ডের সাথে এরকম ব্যবহার করতে পারে? রাধা নিজের বাবার সাথে এরকম ব্যবহার করতে পারে? আমি জাস্ট ভাবতে পারছি না, জাস্ট কান্ট ইমাজিন। জানো তো, উনি না অস্বাভাবিক আচরণ করছেন না, এমনকি ওনার সঙ্গে কথা বলে বুঝতে পারলাম ওনার পুরোনো দিনের কথা বেশ ভালোই মনে আছে। শোনো না, একবার বাবাকে বলে দেখলে হয় না? ওনাকে আমাদের সঙ্গে নিয়ে গেলে হয়তো ভালো হবে। ঠিক বলেছো শ্যামা, আর আমার মনে হয় বৃন্দাবনদাকে নিয়ে যাওয়া উচিত। বৃন্দাবনদা ওনাকে কেয়ারে রাখবে, তাই না? চলো একবার বাবার সঙ্গে কথা বলে। চল চল চলো। আবার কি কথা বলবি? দেখ, এখন না বেরোলে কিন্তু রাতের মধ্যে পৌঁছতে পারবো না। নতুন রাস্তা, তার উপরে শুনলাম রাস্তার মাঝখানে কিছুটা খারাপ আছে। বাবা, বলছিলাম মেসোমশাইকে বাড়িতে না রেখে আমাদের সঙ্গে নিয়ে গেলে হয় না? হ্যাঁ, এমনিতে আমার কোনো অসুবিধে নেই, নিয়ে যাওয়া যেতেই পারে, কিন্তু ওখানে গিয়ে যদি আবার কোনো অস্বাভাবিক আচরণ করে, মানে ওখানে কোনো ডাক্তার পাওয়া যাবে কিনা তাও তো জানি না। বাবা, আমার মনে হয় না ওখানে কোনো ডক্টরের প্রয়োজন হবে। ডক্টর তো এক্ষুনি দেখে গেলেন, বললেন ভালোবাসা আর কেয়ার হলোই একমাত্র ওষুধ। বেশ, তাহলে নিয়ে চল। ঠিক আছে। বৃন্দাবনদা, বৃন্দাবনদা। যাই। বলো ছোট দেবো। বলছিলাম যে মেসোমশাইকে রেডি করে দাও, উনিও আমাদের সঙ্গে যাবেন। ঠিক আছে? ঠিক আছে। আমি আমি যাবো? আমাকে তোমরা সঙ্গে করে নিয়ে যাবে না? কি আনন্দ, কি আনন্দ। কতদিন আমি গ্রামের পথে হাঁটিনি। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। শ্যামা, তোর গানটা মনে আছে? মনে আছে মেসোমশাই। বৃন্দাবনদা, বলো নতুন মধুবনী। যাও ওনাকে ঘরে নিয়ে যাও। চলুন, আপনাকে তৈরি করে দিই, আমি নিজেও তৈরি হইনি। চলুন চলুন। কি অদ্ভুত, তাই না? যাদের সঙ্গে এই মানুষটার নিবিড় যোগাযোগ, যারা এই অলোকের
সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত তারা আজ কেউ নেই, অথচ তাদের কাউকে আমরা কোনোদিন এ বাড়িতে ঢুকতেও দেব না। কিন্তু এই মানুষটা আমাদের কাছে থেকে যাবে, হয়তো সুস্থ হয়ে উঠবে, ভালো থাকবে, আর তখন আমরাই হব ওর সব থেকে কাছের মানুষ। সত্যি জীবন নদী যে কখন কোন দিকে বয়ে চলে কে বলতে পারে? বাবা, বলছি মায়ের সঙ্গে কি আপনার আর কোনো কথা হয়েছে? আরে কোথায় হলো, আমি যতবারই চেষ্টা করছি ততবার এই রঙ্গিনী বলছে যতক্ষণ না ধ্যানের ব্যাপারটা শেষ হচ্ছে ততক্ষণ কথা বলা যাবে না। বাবা, ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? যে মানুষটা ঘোরতর সংসারী সেইভাবে ধ্যানে মগ্ন হয়ে গেছে, আমি তো বুঝতেই পারছি না। হ্যাঁ, ব্যাপারটা আমারও কেমন খটকা লাগছে। যে মানুষটা একবারও কারোর খোঁজ না নিয়ে থাকতে পারে না, সে বাড়ির কারোর সঙ্গে একবারও কথা বলবে না, দেখা করবে না, এমনকি যোগাযোগও রাখবে না, এ আবার কেমন ধ্যান? ওই তো মা, বলছি এখন কি মাকে ডাকা ঠিক হবে? না না শ্যামা, মা এখন রেস্ট নিচ্ছে, শান্তিতে আছে, ডিস্টার্ব করা ঠিক হবে না। শান্তি, শান্তিই তো জীবনের একমাত্র কামনা। আর সুজাতা যেভাবে মগ্ন হয়ে সমস্ত ব্রত পালন করছে, তাতে তোমাদের সংসারটা, মানে তোমাদের জীবনটা আবার আনন্দে ভরে উঠবে। দেখো, তাহলে রঙ্গিনী মাসি, মাকে তোমার কাছেই ছেড়ে গেলাম, দেখো মায়ের যেন কোনো ক্ষতি না হয়। ক্ষতি? ক্ষতি কেন হবে? দেখবে সুজাতা যখন বাড়ি ফিরবে ওর পুরো মন শান্ত হয়ে গেছে। মাসি, তুমি সময় করে একদিন আমাদের বাড়িতে এসো না গো। এবার সে কত বছর আগে এসেছিলে, তারপর তো তোমার আশাই হয়নি। ঠিক আছে, যদি মন চায় তোমাদের মা যখন বাড়ি ফিরবে তোমাদের মার সাথেই আমি ঘুরে আসবো। বাহ, ওর মুখটা বড় সুন্দর, চোখ দুটো তো মায়া মাখানো। তাই সুন্দর মুখের আড়ালে কোনো ফন্দি নেই তো? রঙ্গিনী মাসি, এসব তুমি কি বলছো? মনের মধ্যে ফন্দি কেন থাকবে? আজ শ্যামা আবদার করলো বলেই আমরা এখানে আসলাম, মানে ও একটু বেশি দুশ্চিন্তা করে তাই। আমি তো নতুন বইয়ের সঙ্গে একটু মজা করছিলাম। আচ্ছা নিখিল, শ্যামা, বলছি আমাদের কিন্তু লেট হয়ে যাচ্ছে, আমরা বেরোই। এসো এসো, বেরোই আমরা। মাসিমণি আসছে, এসো। আসছি, এসো। আসলাম।
ওরা যে এখানে আসবে তুমি তো আমাকে আগে বলোনি, আর একটু হলে তো ওদের চোখে পড়ে যেতাম। কি আশ্চর্য, আমি কি জানতাম নাকি? আমি জানতাম যে ওরা আসবে? ওরা হঠাৎ করেই এসে পড়েছে। আমি বরং দেখতে পেয়ে বেরিয়ে গেলাম। তোকে এত করে বলি যে এখানে তুই একটু লুকিয়ে চুরিয়ে থাকবি, সাবধানে থাকবি, সবসময় সতর্ক হয়ে থাকবি। আমি বুঝতে পারছি না যে তোর মাথায় কি কোনো বুদ্ধি নেই? আমি তো সতর্কই ছিলাম। ওদের দুজনকে দেখে না আমার রক্ত রক্ত গরম হয়ে গেছে। অনেক দিন বাদে শ্যামা আর নিখিলকে দেখলাম। বাই দ্য ওয়ে, ওরা এখানে কি করতে এসেছিল? মানে কি বলছিল? বলছিল মানে ওরা ওদের পরিচারিকার কি বোনের বিয়ে না কি আছে সেজন্য গ্রামে যাচ্ছে। শ্যামার নাকি সাংঘাতিক মন কেমন করছিল সুজাতাকে দেখবার জন্য, সেই জন্য ওরা হঠাৎ করে চলে আসে। অবশ্য আমি ওদের বলেছি জানিস, মানে বলেছি না, আশ্বস্ত করেছি যে সুজাতাকে আমি একেবারে শান্ত করে তারপর বাড়ি পাঠাবো। কিন্তু ওরা জানে না যে সুজাতাকে যখন আমি ওদের বাড়ি পাঠাবো তখন সুজাতার মনে শুধু বিষ থাকবে, বিষ। একটা কথা বলো তো আমায়, এত রাতে তুমি এখানে কি করছো বলো তো? ওমা, কিছু তো পরেও আসনি, এক্ষুনি ঠান্ডা লাগবে। চলো এক্ষুনি ঘরে চলো, আমি কোনো কথা শুনবো না। আচ্ছা তুমিও তো ঘুমাওনি। আর তাছাড়া জানো তো ওদিকে মেজটা নাক ডাকছে, মানে আগে এইভাবে নাক ডাকতো না, সাডেনলি শুরু করেছে, তাই বাধ্য হয়ে চলে আসলাম। এই দাঁড়াও, তুমি কি বড় বড় কথা বলছো একটু শুনি তো? এত রাতে এখানে তুমি কি করছো বলো? আরে বাবা, আমার জল পিপাসা পেয়েছিল তাই জল খেতে এসেছিলাম। উফ, তুমিও না। এই দেখছো তুমি ঠান্ডা লাগিয়ে ফেলেছো। শ্যামা, তুমি তো জানো গ্রামের দিকে বেশি ঠান্ডা হয় একটু, আর তুমিও না গরম কাপড় না পরে বেরিয়ে আসলে। অন্তত গলায় কিছু জড়িয়ে আসা উচিত ছিল। কি হয়েছে শোনো, আমি ঘুম থেকে উঠে জল খেতে চলে এসেছিলাম, সেই জন্য কিছু পরে আসিনি। আমি কিছু শুনতে চাই না, এখানে আসো তো, বসো। শোনো না, একদম এসব ঠিক করো। আরে কি করছো? বসো এখানে, বসো। শোনো না শ্যামা, তোমাকে রেসপন্সিবল হতে হবে। ভুলে যেও না তুমি একজন সিঙ্গার, গলাটাই তোমার জন্য সব। আর তাছাড়া সামনে ইন্টারন্যাশনাল মিউজিক স্টার কম্পিটিশন, তোমার একটাই দায়িত্ব শ্যামা, নিজের গলা ঠিক রাখা। আমি সেটা বুঝতে পারছি, কিন্তু কি করে যে ঠান্ডাটা লেগে গেল। ইউ হ্যাভ টু বি কেয়ারফুল শ্যামা। যারা এই কম্পিটিশনটা জিতেছে তারা একটা অন্য জায়গা পেয়েছে, নাম যশ খ্যাতি সব পেয়েছে। তোমাকে জান প্রাণ লাগিয়ে দিতে হবে শ্যামা, মনে রাখবে তোমাকে জিততেই হবে। বাংলার গানের জগতে যে খ্যাতিটা পেয়েছো বিশ্বের দরবারেও সেটা পৌঁছে দিতে হবে। আর হ্যাঁ, there is no second chance, একটাই চান্স পাবে তুমি। আমি তো চেষ্টা করবো ছোট করতে। না শ্যামা, নর্মাল কনসার্টের মতো চেষ্টা করলে হবে না, থিঙ্ক বিগ। শ্যামা, তুমি তো কখনো ভাবেনি যে এরকম একটা জায়গা তুমি পারফর্ম করবে, ইন্টারন্যাশনাল স্টার হবে। এই ড্রিমটা আমি দেখেছি, তোমাকে দেখিয়েছি এই ড্রিমটা। আমি চাই দেশ বিদেশের মানুষের সামনে গিয়ে তুমি ট্রফিটা নাও, লোকজন তোমাকে ভালোবাসবে, তোমার গান শুনবে। প্লিজ শ্যামা, আমার এই ড্রিমটা তোমাকে পূরণ করতেই হবে। আমি তো তোমার জন্যই মঞ্চে গিয়ে দাঁড়াবো, জান প্রাণ দিয়ে লড়াই করবো। আমাকে যে তোমার জন্য জিততেই হবে। আমি যদি সেদিন জিতে যাই তাহলে আমার সেই জিত আমি তোমাকে উৎসর্গ করব। যাও এবার কি ঘুমিয়ে পড়ো, কাল টুম্পার বিয়ে, অনেক আচার অনুষ্ঠান আছে তাই না? আর দেরি না করে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ,
বিয়েটা ভালো ভালো মিটে গেলেই ভালো হয়। জানো তো টুম্পাও না খুব চিন্তা করছিল। বড্ড মিষ্টি মেয়ে টুম্পা, তবে ওর নিজের গায়ের রংটা নিয়ে না ও সবসময় খুব চিন্তায় থাকে। ও যে নিজের গায়ের রংটা লুকোতে গিয়ে নিজেকে লুকিয়ে ফেলছে। শোনো না, যে ক্রিমটার কথা টুম্পা বললো না, সেই ক্রিমটা কারা বানাচ্ছে বলো তো? শুনলাম তো গ্রামে বেশ অনেক মেয়েরাই নাকি এই ক্রিমটা মাখছে। আচ্ছা, যারা এই ক্রিমটা বানাচ্ছে তারা কেন এভাবে সবাইকে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে? শ্যামা, মানুষও তো এইসব মিথ্যে প্রতিশ্রুতি মেনে নিচ্ছে, কাকে দোষ দেবে? দেখো, গ্রামের মানুষ তো সরল সাদাসিধে, তাই বলে এইভাবে সবাইকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন ঠকাবে? না না, আমার তো মনে হয় ওই কোম্পানিগুলোকে এক্ষুনি বন্ধ করে দেওয়া উচিত। শ্যামা, তুমি কি সবার সাথে গিয়ে ঝগড়া করবে? এইসব প্রতিশ্রুতি দিয়েই বিজ্ঞাপন হয়। বরং আমাদের মানুষকে এইটা বোঝাতে হবে যে ওরা যেন নিজেদের নিয়ে সন্তুষ্ট থাকতে পারে, গায়ের রং দিয়ে কাউকে বিচার না করে। দেখবে শ্যামা, তুমি দেখবে, আমরা যদি এই মেসেজটা সবার কাছে পৌঁছে দিতে পারি, সব থেকে বড় কাজ হবে। হ্যাঁ, কিন্তু এই দেখেছো তো, দেখেছো তোমার কাশি বাড়ছে। তুমি তুমি প্লিজ প্লিজ ভেতরে যাও, রেস্ট নাও। এবার এখানে হিম পড়ছে, তোমার আরো ঠান্ডা লেগে যাবে। যাও শ্যামা, গিয়ে ঘুমিয়ে পড়ো প্লিজ। জানো তো, এই বিয়েটা নিয়ে না টুম্পাও খুব চিন্তায় আছে। আর কারণ সেই একটাই, ওর গায়ের রং। ও ভাবছে ওর গায়ের রং কালো বলে কেউ যদি ওকে খোঁটা দেয়, ওর স্বামী যদি ওকে ভালো না বাসে, বিয়েটা ভালোই ভালোই মিটে গেলে ওর মনের ভারটাও নামবে আর সবাই চিন্তামুক্ত হবে।